এইবার যে জিনিসটা নিয়ে বলবো সেটা হয়তো আপনাদের অনেকেরই মনে হবে এত তাড়াতাড়ি এই প্রসঙ্গ কেন। এই কারণে যে এটা ঘটনাটা ঘটবে গিয়ে সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরের শুরু, কিন্তু তার শুরু বলতে পাকানোর ইতিহাস এখন থেকে শুরু হয়ে গেছে। এটা আমার বাস্তব অভিজ্ঞতা। সেটা হলো দুর্গাপুজোয় থিম তৈরি করা। থিমের পুজো, এখন তো দুর্গার পুজো হয় না, এখন থিমের পুজো হয়। তো এই থিম নিয়ে নানা রকম পরীক্ষা নিরীক্ষা হয়। এমনকি মা দুর্গা তার নিজস্ব পরিচয়টুকু হারিয়ে ফেলেন। আমার নিজের ব্যক্তিগতভাবে অনেকবার, বহুবার নামে পত্রিকা, টিভি, প্রতিষ্ঠান পক্ষ থেকে দুর্গাপুজোর এই মূর্তি বা প্যান্ডেল প্রতিযোগিতার বিচারক হিসেবে যাওয়ার সৌভাগ্য, কখনো কখনো মনে হচ্ছে দুর্ভাগ্য হয়েছে। তো সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। দুর্ভাগ্য বললাম বলে আমাকে নেতিবাচক মানসিকতার লোক ভাববেন না, আমি ভয়ঙ্কর ইতিবাচক মানসিকতার লোক। তো থিম যেটা ঠিক করা হয় সেটার মধ্যে প্রথমেই বলি, সব থেকে এই থিমের জন্য একটা কথা স্বীকার করে নিতেই হবে, চদরবদর থেকে আরম্ভ করে বিষ্ণুপুরের দশাবতার তাস, আমাদের দাঁইহাটার সং, নতুন গায়ের কাঠের পুতুল, বীরভূম আমাদের এই খাতড়ার গালার পুতুল, বাঁকুড়ার পাঁচমুড়ার ঘোড়া, মা মা মনসার চালি, অসংখ্য লোকশিল্পকে তুলে ধরেছেন এরা। সেই জন্য আমি পুজোর এই উদ্যোক্তাদের কাছে ভয়ঙ্করভাবে কৃতজ্ঞ, ভীষণ কৃতজ্ঞ। এই লোকশিল্পগুলো মানুষ চিনতই না, দশাবতার তাস তো জানতই না। এই সমস্ত গোলপার্ক অঞ্চলে একটি পুজোয় দশাবতার তাসের দিয়ে প্যান্ডেল সাজানো প্রথম দেখি। তো এই সমস্ত যে সুন্দর জিনিসগুলো এরা তুলে ধরেছেন, এই জন্য এদের ধন্যবাদ প্রাপ্য। আরেক শ্রেণীর উদ্যোক্তা আছেন যারা পুরস্কার পাওয়ার লোভে এমন কিছু করতে হবে যেটা করবার জন্য তারা মূল দেবী দুর্গার পরিচিতি এবং আমাদের সাংস্কৃতিক পরিবেশটাকেই অন্যরকম করে ফেলেন, হারিয়ে দেন। প্রথম উদাহরণ যেটা বলবো সেটা হলো পিরামিড। আচ্ছা বলুন তো, পিরামিড তো ফারাওদের বা তাদের রানীদের গোরস্থান, কবর। কবরের মধ্যে কেন আমার আরাধ্যা দেবীর আরাধনা হবে? শ্মশানে ফুলশয্যা হয়, অন্তর্জলির সময় শ্মশান যাত্রী বৃদ্ধের সঙ্গে বিয়ে দেওয়া হতো, কিন্তু সেটা তো সুখকর ছিল না। তাহলে এই পিরামিডকে দুর্গাপুজোর একটা থিম হিসেবে বানিয়ে নেওয়ার কারণটা কি? আমাদের দেশে থিম নেই, স্থাপত্য নেই, ভাস্কর্য নেই, সেগুলোকেও তো থিম করা যায়। যে অসাধারণ পরিশ্রম করে এরা পিরামিড তৈরি করেন, সেই অসাধারণ পরিশ্রম করে অন্য স্থাপত্য তো তৈরি করা যায়। এই গোরস্থানের মধ্যে দুর্গাপুজো, এটা বোধহয়, মাফ করবেন, ক্ষমা চেয়ে নিচ্ছি, হিন্দু বাঙালি ছাড়া কারুর মাথায় আসবে না। আর হিন্দু বাঙালি ছাড়া কেউ মেনেও নেবে না, কেউ মেনেও নেবে না। আপনি থিমের নতুনত্ব বলে অন্য কোনো ধর্মের প্রতীককে বিকৃতভাবে উপস্থিত করুন তো, দেখব আপনার কতখানি দুঃসাহস। কোনো একটি পুজোয় দেখেছিলাম যে একজন পায়ে পা কাটা গেছে, এরকম একজন মাটির বিশাল প্রমাণ সাইজ পুতুল শোয়ানো আছে, রক্ত টক্ত, সেটাকে মমি তৈরি করা হচ্ছে। তো উদ্যোক্তাদের জিজ্ঞেস করলুম যে এটা কি হচ্ছে?
বলে এদেশের অনেকেই তো পিরামিডে যেতে পারবে না, দেখতে পারবে না মিশরের, তাই জন্যে আমরা একটা এন্টারটেনমেন্টের ব্যবস্থা করেছি। উনি খুব ভালো করেছেন। কিন্তু বাচ্চা শিশুরা মণ্ডপে ঠাকুর দেখতে ঢুকবে, আর তারা ওই হাত পা কাটা বীভৎস মানুষটার মমি তৈরি হচ্ছে, এটা কি তাদের খুব ভালো লাগবে? আবার দেবী দুর্গাকে পরানো হয়েছে মমির পোশাক। দুর্গা কি মমি? সার্কোফেগাস। দুর্গার পরানো হতো মাথা পচে যাবে না বলে, পরবর্তীকালে পচে খুলি হয়ে যায়। ইন্ডিয়ান মিউজিয়ামে আছে, দেখে আসতে পারেন। তো কিন্তু সেটা তাৎক্ষণিক হবে না বলে পরানো হতো সার্কোফেগাস। ওমা, দুর্গার মাথায় সেই জিনিস পরানো হয়েছে। তো দেবী দুর্গা কি মমি? তা তিনি মমির বেশে অসুর মারবেন কেন? আমাদের দেশে পোশাকের কম হয়েছে, কম পড়েছে কিছু পোশাক? প্রচুর পোশাক আছে, প্রচুর রকম ফের করা যেতে পারে। দুর্গা নাই বা পড়লেন ১ বছর লাল বেনারসি। ১ বছর তো তিনি প্রায় লুপ্ত হয়ে গিয়ে আবার ফিরে আসা বালুচরীও পরতে পারেন। পরতে পারেন কলাক্ষেত্র। এসব শাড়ি তো আমাদের গর্ব। না, একেবারে মমির পোশাক। আবার এক জায়গায় দেখলাম দুর্গাকে বসানো হয়েছে একটা গ্রিলের ফ্রেম, লোহার ফ্রেম দিয়ে প্রজাপতি তৈরি করে, তার মধ্যে দুর্গা। তা আমি জিজ্ঞেস করলাম যে, আমি একটু কথা বলবো? যিনি থিম তৈরি করেছেন, তিনি ভীষণ গর্বিত ভাবে বললেন, আমি করেছি। বললাম, "হ্যাঁ, ভালো কথা। তো প্রজাপতিটা কেন এখানে?" তো উনি বললেন, দুর্গা আমাদের দেবতা, প্রজাপতিও আমাদের দেবতা। না, প্রজাপতি আমাদের দেবতা, এটা বেদ থেকে শুরু করে কোন পুরাণ কোথায় পেলেন? তখন বলল, কেন? প্রজাপতয় নমো বিয়ের কার্ডে লেখে না? প্রজাপতি আঁকে না? দেখুন আপনি কিন্তু আমাদের কথা বিশ্বাস করছেন না। বললাম, প্রজাপতয় নমো লেখে সেই প্রজাপতি, যিনি প্রজা পালনকারী। বিয়ের কার্ডের প্রজা পালনকারী হওয়া উচিত ছিল। মথ গোষ্ঠীর যে প্রজাপতি, পতঙ্গ প্রজাপতি না, উনি দক্ষ প্রজাপতি। দক্ষ প্রজাপতি যদি জানতেন তার এই পতঙ্গ পরিণাম হবে, তাহলে তিনি সেদিনই দক্ষযজ্ঞের সময় নিজেকে আত্মাহুতি দিয়ে দিতেন। এই রকম সমস্ত ধারণার উপরে প্রজাপতি ঋষি, অনুষ্ঠুপ ছন্দ, অগ্নির দেবতা, ঐষ্পতি ভব, সব বুঝলাম। কিন্তু সেই প্রজাপতি তো এই প্রজাপতি নয়। তিনি প্রজা পালনকারী পতি, প্রজার পতি। প্রজাপতি করে রেখে বসে আছে। বিশাল ইন্টেলেকচুয়াল থিম। কর্মকর্তারা আর যারা পুরস্কার দেবেন, মানে যারা যে সমস্ত অথরিটি আমাদের পাঠিয়েছে বিচার করতে, সেই অথরিটি, তাদের খুব ভালো লেগেছে। তারা বলেছে, একটু দেখবেন স্যার। কি দেখব? কি দেখব? সম্পূর্ণ বিকৃত শাস্ত্র, বিকৃত থিম। যদি আমি শাস্ত্র না মানি, আমি যদি নাস্তিক হই, ঠিক আছে, আমি করব না। কিন্তু যদি আমি হই, তাহলে আমাকে তো পুরোটা মানতে হবে। সংস্কার, সংস্কৃতি, ধর্ম সব এক করে দিলে চলবে না, আলাদা আলাদা করে ভাবতে হবে। আমাদের সংস্কৃতিকে শ্রদ্ধা করতে হবে। এক জায়গায় দেখলাম বুদ্ধদেব এর মতো দুর্গা করা হয়েছে। সেই শীর্ণকায় বুদ্ধদেব, যিনি সুজাতার পায়েস খেয়ে জীবনী শক্তি ফিরে পেয়েছিলেন। তা আমি বললাম যে, বুদ্ধ কেন? বলল, বুদ্ধ তো শান্তিকামী। মানে সব বুঝলাম, কিন্তু বুদ্ধ তো নিরীশ্বরবাদী। তাহলে এই নিরীশ্বরবাদী মানুষটাকে খামোখা ঈশ্বর বানিয়ে দিলেন কেন? ওইভাবে দুর্গাকে মানে প্রায় বুদ্ধ দুর্গা করলেন কেন? তিনি তো নিরীশ্বরবাদী ছিলেন। এরপরের উত্তরগুলো ওরা যা দেন সে আর বলছি না। তবে ওই যদি প্রাইজ না দিই বা নাম কেটে দিই, ভয়টা থাকে তো, সুতরাং সৌজন্যমূলক জায়গাটা কখনোই নষ্ট করেন না। আরেক জায়গায় গিয়ে দেখলাম যে দুর্গার হাতে কোনো অস্ত্র নেই। অস্ত্রহীন দুর্গা অসুর পায়ের কাছে গরুর পাখির স্টাইলে বসে আছে। তো জিজ্ঞেস করলাম, এটার থিমটা একটু এক্সপ্লেন করবেন? থিম একটাই, যুদ্ধ নয়, শান্তি চাই। হ্যালো, আচ্ছা। অশুভ শক্তি শান্তি। অশুভ শক্তিকে লালন পালন করলে সেটা শান্তি হয়, আর অশুভ শক্তিকে হত্যা করলে বা অশুভ শক্তির দমন করলে সেটা অশান্তি হয়।
সেটা যুদ্ধ হয়। এই চিন্তাধারা থেকে আপনারা করেছেন। ভদ্রলোক একটু ঘাবড়ে গেলেন। বললেন, "না মানে উম ব্যাপারটা তো তাই, ওই মারামারি।" মানে তাহলে এই যে এখন চারদিকে এত, আপনার পাড়ায় একটা চোর ধরা পড়লে কি করেন? ল্যাম্প পোস্টে বেঁধে সারারাত পেটেন। মরেও যায় অনেক সময়। তা সেখানেও তো শান্তি চাইতে পারতেন আপনি। যা চুরি করেছে সেটা দাও না। কি হয়েছে তাতে? সেটা তো করেন না। তাহলে এখানে এই দুর্গাপুজোর ওপরে এই এক্সপেরিমেন্টটা কেন? দুর্গা শান্তির দেবী, এ আপনি কোথায় পেলেন? রণমত্তা রণপ্রিয়া বলা হয়েছে তাকে চণ্ডীতে। আর তিনি শক্তিরূপেণ সংস্থিতা। তিনি শক্তি দিয়ে অশুভকে দমন করছেন। সেই দুর্গার মূল জায়গাটাই তো হারিয়ে গেল। অদ্ভুত, অদ্ভুত সমস্ত থিম এরা মাথা থেকে বার করেন। কোথাও হরর, কোথাও ভূত নাচছে, কোথাও প্রেত নাচছে। দুর্গাপুজোর তান্ত্রিক ব্যাখ্যা আছে জানি। তান্ত্রিক উপায়েও দুর্গাপুজো করা যায়, কিন্তু সেখানে ভূত প্রেত নেই। সেখানে হাঁকিনি, লাকিনি, শাঁকিনি এই সমস্ত দেবীরা আসেন না সেই পুজোয়। সেই হোম আলাদা। কাকে বোঝাবেন বলুন? এরা অদ্ভুত ধরনের সমস্ত থিম করেন। দক্ষিণ কলকাতার এক বিখ্যাত পুজোয় গেলাম। সেই পুজোতে থিম করেছেন এক ভদ্রমহিলা, শিল্পী নিশ্চয়ই। তিনি গ্লাস ওভেন, কাঁচ গলানো যে ওভেন, সেই কাঁচ গলানো ওভেনের থিমটা তার থিম। এর কাঁচ গলানোর সঙ্গে দুর্গার কি মিল আছে আমি জানি না। দুর্গার হৃদয় গলানো হবে আমি জানি না। তো এই তার ভেতরে দুর্গা খুব সুন্দর দেখলাম। বললাম, "ভালো, খুব সুন্দর হয়েছে।" ভদ্রমহিলা গদগদ মুখে বললেন, "কীরকম একটা নতুন ভাবনা করেছি আমরা।" বললাম, "হ্যাঁ, তা করেছেন। তবে কিনা আমাদের হিন্দু এই সুন্দর সংস্কৃতিটাকে একদম উনুনের মধ্যে ভরে দিলেন। লোকে কথায় বলে চুলোয় যা, আর ওভেনই বলুন আর যাই বলুন, আসলে তো চুলো।" ভদ্রমহিলার মুখ ভারী হয়ে গেল সঙ্গে সঙ্গে। এই হচ্ছে সমস্যা। পুজোর এত আগে এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম এই কারণে, যদি কারুর চোখে পড়ে, যারা পুজোর থিম করবেন, যারা পুজো নিয়ে ভাববেন, তারা যেন একটু চিন্তা ভাবনা করেন, যেন আমাদের সংস্কৃতি বাইরে গিয়ে থিম করার দরকার নেই। আফ্রিকায় আদিবাসীদের পোশাকে দুর্গাকে পরিয়ে দাঁড় করানোর কোনো প্রয়োজন নেই। আমাদের এখানে এত থিম আছে যে একজন থিম আর্টিস্ট যদি 25-26 বছরে শুরু করেন, তার 100 বছরেও শেষ করতে পারবেন না। 100 বছরেও শেষ করতে পারবেন না। এত অসংখ্য থিম চারিদিকে ছড়িয়ে রয়েছে, যা আমাদের সংস্কৃতির পরিচায়ক। দুর্গার এই 3 রূপের প্রকাশ। দুর্গা সরস্বতী সত্ত্বগুণ, লক্ষ্মী রজগুণ, আর দুর্গা তমগুণে শিবের বনিতা। এই 3-এর একত্রিত আরাধনাকেই বলে দুর্গোৎসব। আমি দুর্গোৎসব নিয়ে বলতে বসিনি। আমি শুধু বলতে বসেছি থিম নিয়ে। আর এই সঙ্গে বলে রাখি, আমাদের যে পেছনে চালচিত্র হয়, 8 রকম চালচিত্র ছিল। 4 রকম আছে এখনো, 4 রকম হারিয়ে গেছে। রিসার্চ করে সেগুলোকে খুঁজে বার করুন। বার করে সেই চালচিত্রের ওপরে থিম তৈরি করুন। দেখুন, মানুষ আপনাকে শিল্পী হিসেবে মনে রাখবে। নমস্কার।